হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে আমাদের ট্র্যাক অ্যানিমে চ্যানেলে, যেখানে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সোলো লেভেলিং এর পর্ব 7। তাহলে চলো শুরু করা যাক। লিডারের কথা মতো আমরা দেখতে পাই যে জিনভো সমস্ত অস্ত্রের ব্যাগগুলো তার পিঠে তুলে নেয় এবং বাকি সবার সঙ্গে এই ডানজনের ভেতরে ঢোকা শুরু করে। এই সময় ডংসুক পাশের বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে বলে, বিল্ডিংগুলোতে আর কাজ হচ্ছে না, অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। যে কথাটা শুনে এই সময় জিনভোকে বলে, হ্যাঁ উনি ঠিকই বলছেন। আমি শুনেছি যে এই বিজনেসের চেয়ারম্যান নাকি 900 মিলিয়ন ওন নিয়ে দেশের থেকে পালিয়েছে। তাই এই সময় এমপ্লয়ি আর ইনভেস্টাররা সবারই অবস্থা খারাপ হয়ে রয়েছে। কিন্তু সাং জিনভো তার এই কথায় পাত্তা দেয় না, বরঞ্চ সে বলে, তুমি আমাকে এসব বলছো কেন? যার এই কথা শুনে জিনও মনে মনে ভাবে হয়তো ব্যাগগুলো সাং জিনভোর পক্ষে একটু বেশি ভারী হয়ে গেছে। তাই সে জিনভোকে বলে, তোমার ব্যাগগুলো কি বেশি ভারী লাগছে? তাহলে আমাকে দিতে পারো, সমস্যা নেই। কিন্তু জিনভো বলে, না এটা ঠিকই আছে। আর সে মনে মনেই ভাবে সে তার স্ট্রেংথ অনেকটা বেশি বাড়িয়েছে, যার কারণে এত ভারী ব্যাগও তার কাছে কিছু মনেই হচ্ছে না। কিন্তু এই সময় জিনো আবার একই কথাই বলে, আরে ঠিক আছে, তোমার যদি ভারী লাগে তুমি দিতেই পারো, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এইবার জিনভো আর কোনো কথার উত্তর দেয় না। তার জন্য জিনো আবার বলে, তুমি কি এরকম চুপচাপই থাকো? যেইটা শুনে এবার জিনভো উত্তর দেয়, তুমিও কি সবসময় এরকম বকতেই থাকো? যেইটা শুনে জিনো বলে, হ্যাঁ আমি একটু এরকমই আর কি, আমি শুধুমাত্র হান্টার হয়েছি, আমার একটু ভালো লাগে তাই। যেটা শুনে জিনভো মনে মনে ভাবে, আমি এদিকে হান্টিং করে টাকা ইনকাম করতে পারছি না, আর ও নাকি বলছে যে ওর ভালো লাগে তাই হান্টিং করছে। এই সমস্ত কথা বলতে বলতেই তারা সবাই গেটের সামনে পৌঁছে যায়। গেটের সামনে দাঁড়িয়ে সবাই আলোচনা করে, গেটটা কি একটু বেশি বড় না? এরকম গেট কিন্তু খুব কমই দেখা যায়। আর এখন টিমেরই একটা হান্টার ডংসুককে জিজ্ঞাসা করে, তুমি শিওর এটা সি র্যাঙ্কের ডানজন? এটা দেখে কিন্তু অন্যরকম মনে হচ্ছে। যার উত্তরে ডংসুক বলে, হ্যাঁ, অ্যাসোসিয়েশন আমাদেরকে মিথ্যে কথা কেন বলবে, আর ওনারা নিজে এসে চেকও করে গেছে, এটা একটা সি র্যাঙ্কেরই ডানজন। আর এখন এত বড় গেট দেখে জিনোও ভয় পেয়ে যায়। সে জিনভোকে বলে, এই গেটটা একটু বেশিই বড় না? তোমার কি মনে হয় এর ভিতর যাওয়াটা ঠিক হবে? যেটা শুনে জিনভো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি প্রথমবার কোনো ডানজনে ঢুকছো? এই সময় সাং জিনভো মনে মনে ভাবে, ডানজন গেটের সাইজটা মেন ব্যাপার না, মেন ব্যাপার হলো সেটার থেকে কত মানা ওয়েভ আসছে। যত বেশি মানা ওয়েভ আসবে অ্যাসোসিয়েশন সেইটাকে তার বেসিসে র্যাঙ্ক করবে। সাধারণত এস, এ বা বি র্যাঙ্কের ডানজনগুলো কোনো না কোনো বড় গিল্ডরাই হ্যান্ডেল করে, কিন্তু তার নিচে সি, ডি, ই র্যাঙ্কের ডানজনস তেমনও কোনো বড় ব্যাপার না। কিন্তু যতই হোক জিনভোরও এটা প্রথমবার কোনো সি র্যাঙ্ক ডানজনে ঢোকার। এখন ডংসুক সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি প্রথমে গেটে ঢুকছি, আমার পেছন পেছন তোমরা সবাই এসো। এদিকে জিনও তো তার তরোয়াল ঢাল নিয়ে পুরো তৈরি হয়ে যায়। সে বলে, হ্যাঁ আমরা পেছনেই আছি। আর তার এইরকম হাবভাব দেখে জিনভো মনে মনে ভাবে, সাধারণত ডি বা ই র্যাঙ্কের হান্টাররা অত টাকা কামাতে পারে না, কিন্তু এই মালটা এরকম তরোয়াল ঢাল কি করে কিনছে কে জানে। এখন জিনো সাং জিনভোর দিকে তাকিয়ে বলে, চলো তাহলে। যার উত্তরে জিনভো বলে, হ্যাঁ যেতে তো হবেই, কিন্তু তুমি আমার পাশে পাশে থেকো না। এখন সাং জিনভো তার থেকে চোখ সরিয়ে বাকি সবার দিকে তাকিয়ে দেখতে পায় যে সবার কাছেই ভালো ভালো অস্ত্রই আছে, তার মানে নিশ্চয়ই এই স্কোয়াডের লিডার সবাইকে ভালোই টাকা দেয়। এখন ডংসুক আর কিউয়ান প্রথমে ডানজনের ভেতর ঢুকে যায়। তারা দেখে যে সেখানে খুবই অন্ধকার, তাই ডংসুক তার পাশের হান্টার কিউয়ানকে আলো জ্বালাতে বলে। আর এখন কিউয়ান তার হাতে একটা আগুন জ্বালালে সবাই দেখতে পায় যে এই ডানজনটা একটু অন্য রকমের। এখানে চারিদিকে অনেকগুলো গুহা রয়েছে, সাধারণত ডানজন এরকমের হয় না। আর এখন জিনো এটা দেখে ঘাবড়ে যায়। সে জিনভোকে জিজ্ঞাসা করে, এখানে তো কোনো ম্যাজিক বিস্টই নেই, ডানজনের ভেতরে কি থাকে না ম্যাজিক বিস্ট? আর এখন সাং জিনভো খুব ভালো করে ভাবলে সে বুঝতে পারে ম্যাজিক বিস্ট নেই এমন নয়, এখানে কোনো আলো জ্বলছে না, তার মানে এখানে যে ধরনের বিস্টগুলো থাকে তারা হয়তো আলো পছন্দ করে না। এই সময় সে মনে মনে ভাবতে থাকে যে কি টাইপের বিস্ট অন্ধকারে থাকা পছন্দ করে। আর এই সময় খুব ভালো করে শুনলে সে শুনতে পায় অনেকগুলো পোকামাকড়ের আওয়াজ, যেটা সে সঙ্গে সঙ্গে সবাইকে বলে দেয় যে অনেকগুলো পোকামাকড় একসঙ্গে এইদিকে আসছে। এই সময় একজন বলে, তাহলে কি আমরা কোনো পিঁপড়ের গর্তের মধ্যে রয়েছি? এখন তারা সবাই লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। তারা আওয়াজ তো শুনতে পায় যে কেউ তাদের দিকে আসছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো মনস্টারকে দেখতে পায় না। এই সময় সাং জিনভো হঠাৎই চেঁচিয়ে উঠে বলে, আমাদের ওপরে দেখো, সবাই ওপর থেকে আসছে। এখন সবাই ওপরের দিকে তাকালে দেখতে পায় যে অনেকগুলো পিঁপড়ে তাদের দিকে এগিয়ে আসছে। এই সময় কিউয়ান তার ফায়ার টাইপের ম্যাজিক দিয়ে পিঁপড়েগুলোর উপর অ্যাটাক করে, আর ডংসুকো এই সময় তার পুরো পাওয়ারে চলে আসে। সেও সব পিঁপড়েগুলোকে পরপর মারতে থাকে। আর তাদের মতো সব হান্টাররা এই সময় লড়াই করছিল। শুধুমাত্র লড়াই করছিল না সাং জিনভো, সে দেখছিল যে সবাই তো ভালোই লড়াই করছে। সে বুঝতে পারে যে এই স্কোয়াডটা কেন কোনো হিলারকে তাদের সঙ্গে নেয় না, তাদের দরকারই নেই হিলারের। কিভাবে একসঙ্গে কাজ করতে হয় সেটা তারা খুব ভালোই জানে।
কিন্তু একই সঙ্গে সে জিনোর দিকে তাকিয়ে দেখতে পায় যে তার দামি তরোয়ালের কবজ সে কোনো কাজেই লাগাতে পারছে না। আর এই সমস্ত ভাবতে ভাবতেই একটা পিঁপড়ে সাং জিনবোর দিকে এগিয়ে আসে, আর সেইটাকে সাং জিনবো এক লাথিতেই পুরো মেরে ফেলে। এখন তারা সবাই মিলে মোটামুটি আশেপাশের সব পিঁপড়েগুলোকে মেরে ফেললে তাদের থেকে ম্যাজিক বিস্ট বের করা শুরু করে। আর এই সময় ডংসুক এসে সাং জিনবোকে বলে, তোমার জন্যই কিন্তু আজকে আমরা বাঁচলাম, আমরা ভাবিও নি যে ওপর থেকে আমাদের উপরে অ্যাটাক করবে। যার এই কথা শুনে সাং জিনবো মনে মনে ভাবে, আমার সেন্স স্ট্যাটটাকে আমি একটু বাড়িয়েছিলাম, তার জন্যই আমি এটা বুঝতে পেরেছি। এই সময় কিওয়ান ডংসুককে ডাকে আর বলে, দেখো আমরা যে সমস্ত ম্যাজিক বিস্টগুলোকে মারলাম তাদের শরীরে কীরকম দাগ রয়েছে। দাগগুলো দেখে মনে হচ্ছে যে এটা কোনো অস্ত্র দিয়ে বা ম্যাজিক পাওয়ার দিয়ে মারা দাগ নয়। যেটা দেখে ডংসুক ভাবে, তার মানে কি এই সমস্ত বিস্টরা আমাদের সাথে লড়াই করার আগে নিজেদের মধ্যেই লড়াই করছিল, নাকি এদের থেকেও শক্তিশালী কোনো মনস্টার এখানে রয়েছে। যেটা বুঝতে পেরে ডংসুক মনে মনে ভাবে, তার মানে এইখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু তাদের হাবভাব এই সময় সাং জিনবোর একটুও পছন্দ হয় না। সে এই সময় জিনোকে বলে, জিনো তোমার এই তরোয়ালার ঢালটা তো খুবই দামি তাই না? যার উত্তরে জিনো বলে, হ্যাঁ আমার বাবা এগুলো আমাকে কিনে দিয়েছে, যেহেতু এটা আমার প্রথম রেড তাই। এই সময় জিনবো তাকে বলে, একটু সতর্ক থাকো হ্যাঁ, কেননা আমার কিন্তু এই জায়গাটা একদমই ঠিক বলে মনে হচ্ছে না। আসলে এই সময় জিনো ডংসুক আর বাকি হান্টার্সদের উপরেই সন্দেহটা করে যে তারা হয়তো কিছু অন্য রকমের প্ল্যান করছে। সে এটা বুঝতে পারছে তার সেন্স স্ট্যাটের মাধ্যমে। যাই হোক, তারা এতক্ষণে এইটা বুঝতে পারে যে এই ডানজানটা আদৌ কোনো ছোট ডানজান না। অনেক ডানজান এমন হয় যেখানে বসকে কয়েক ঘন্টার মধ্যেই খুঁজে পাওয়া যায়, আবার অনেক ডানজান এমনও হয় যেখানে বসকে খুঁজতে কয়েক দিনও লেগে যায়। আর এই ডানজানটাও অনেকটাই বড়, তাই তারা ক্রমাগত হেঁটেই চলেছে, কিন্তু এখনো পর্যন্ত বসের কোনো দেখা তারা পায়নি। আর সাং জিনবো এই সময় মনে মনে ভাবে, আমাকে এখানে শুধুমাত্র ব্যাগগুলো ওঠানোর জন্যই নেওয়া হয়েছে, তাই যদি অবস্থা খুব খারাপ না হয়ে যায় তাহলে ফালতু ফালতু আমার লড়াই করার কোনো দরকার নেই। লড়াই করলে আমি যে টাকা পাবো, না করলেও সেই টাকাই পাবো। আর এখন অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর তারা সবাই মিলে খাবার খেতে বসে। আর খাবার খাওয়াকালীনই সিস্টেমের থেকে সাং জিনবোকে একটা মেসেজ দেখানো হয়, বি অ্যাওয়্যার অফ দ্য লিজার্ডস, মানে টিকটিকির মতো প্রাণীদের থেকে সাবধান থেকো। এখন সাং জিনবো এটাতে পুরো কনফার্ম হয়ে যায় যে এই ডানজেন লিডার ডংসুক কিছু তো একটা উল্টোপাল্টা প্ল্যান অবশ্যই করছে। যাই হোক, খাবার দাবার খেয়ে তারা আবার হাঁটা শুরু করে। আর অনেকক্ষণ হাঁটার পরেও ডংসুক কোনো বিস্ট খুঁজে পায় না, যদি খুঁজে পায়ও তাহলে সেই মরা বিস্ট। তাই ডংসুকের এই সময় মাথা খারাপ হয়। সে বলে, বসটার কত দূরে আছে কে জানে। কিন্তু হঠাৎই সেই জন্য একটা কিছু দেখতে পায়, তাই সে কিওয়ানকে বলে তার দিকে আলোটা আনতে। আর তার দিকে আলো আনলে সবাই মিলে দেখতে পায় যে মাকড়সার জালের মধ্যে অনেকগুলো পিঁপড়ে জড়িয়ে রয়েছে। তারা বুঝে যায় যে এইখানেই নিশ্চয়ই বস আছে, তাই সে সঙ্গে সঙ্গে সবাইকে তৈরি হয়ে যেতে বলে। কিন্তু সেখান দিয়ে ভেতরে ঢুকে তারা দেখতে পায় যে সেখানে বস নেই, বরঞ্চ সেইখানে প্রচুর পরিমাণে মানা ক্রিস্টাল রয়েছে, যে ধরনের ক্রিস্টালগুলো সব ডানজনের ভেতরেই পাওয়া যায়। আর এগুলোকে বাইরে বিক্রি করে টাকাও ইনকাম করা যায়। ম্যাজিক জেমসের মতো অত টাকা নয়, তবে ভালোই হয়। এই সময় সেখানকার একটা হান্টার সব মানা ক্রিস্টালগুলোর দিকে দেখে বলে, যতগুলো ক্রিস্টাল আছে এই সব কটাকে বিক্রি করলে 10 কোটি ওন তো নিশ্চয়ই হবে। এখন সেইখান থেকে আরেকটা হান্টার হঠাৎই ডংসুককে বলে, ডংসুক তোমার ভাই যদি জানে তুমি এরকম একটা ডানজান খুঁজে পেয়েছো তাহলে তার কিন্তু মাথা খুবই খারাপ হবে। কিন্তু তার এই কথার উত্তর ডংসুক দেয় না, বরঞ্চ পাশে একটা হান্টার বলে, ওর নাম তুমি নিও না, বিশেষ করে এই সময় তো একদম না। এই সময় ডংসুক মনে মনেই ভাবে তার ছোট ভাইয়ের কথা, হুয়াং ডংসো। সে একটা খুবই হায়ার র্যাঙ্ক, এস র্যাঙ্কের হান্টার। আর সেই রকম শক্তি পাওয়ার পরেই কোরিয়াতে আর থাকেনি, সে সোজা চলে গেছে আমেরিকাতে, কারণ সে সেইখানে বেশি টাকা ইনকাম করতে পারবে। যেই কারণে ডংসুক তার উপরে রেগে আছে। আর ডংসুক এই সময় মনে মনে ভাবে, আমি তোমাকে প্রমাণ করে দেবো আমি কমজোরি না, আমি আমার এই স্কোয়াডকে এত শক্তিশালী বানাবো যে তুমি দেখে ভয় পেয়ে যাবে। এখন তারা সবাই মিলে এই সময় মানা ক্রিস্টালগুলোকে খোদাই করার প্ল্যান শুরু করে। কিন্তু এই সময় জিনো সাং জিনবোকে বলে, তুমি যে কন্ট্রাক্টে সাইন করলে সেটা তো আমাকে একবার দেখাবে, আমি এই সমস্ত বিষয়গুলো একটু ভালো বুঝি। আর এখন সাং জিনবোর কন্ট্রাক্টটাকে খুব ভালো করে পড়ে জিনো ডংসুককে ডাকে আর জিজ্ঞাসা করে, ম্যাজিক জেমসগুলো সমান ভাগে ভাগ হবে সেটা তো এখানে লেখা আছে, কিন্তু মানা ক্রিস্টালটা কিভাবে ভাগ হবে সেটা তো লেখা নেই, সেটার কি হবে? যেইটা শুনে ডংসুক বলে, আরে তুমিও তো চাপ নিও না, সবকিছু সমান ভাগেই ভাগ হবে, ওটা আমার মাথাতে আছেই। কিন্তু এই মানা ক্রিস্টাল খোদাই করার আগে আমাদেরকে অন্য একটা জিনিস সামলাতে হবে, হয়তো তোমরা এটা লক্ষ্য করনি। আর এই সময় সবাই দেখতে পায় যে ওই মানা ক্রিস্টালের মাঝখানে রয়েছে এই ডানজানের বস, একটা বিশাল বড় মাকড়সা। যেইটাকে দেখে এই সময় ডংসুক বলে, তোমরা সবাই জানো যে কোনো ডানজানের বসকে মারলে সেই ডানজান তার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায়,
তাহলে এখন যদি আমরা এই বসটাকে মারি তাহলে পরে আমরা মানা ক্রিস্টালগুলোকে আর নিতে পারবো না। তাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আগে আমাদেরকে মানা ক্রিস্টালগুলো খোদাই করে বাইরে নিয়ে যেতে হবে, আর তারপরে এই বসটাকে মারতে হবে। তাহলে এইভাবে আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো। আর এখন তো এই বড় মাকড়সাটা ঘুমিয়ে রয়েছে, আমাদের কাজটা সোজাই হবে। এই সময় ডংসুক তার পাশের একটা হান্টার চুজিনকে জিজ্ঞাসা করে, তুমি কি মানা ক্রিস্টাল খোদাই করার জিনিসগুলো এনেছো? যার উত্তরে সে বলে, না না, আমি সেগুলো নিয়ে আসিনি। কে জানতো এখানে মানা ক্রিস্টাল থাকবে? আমি তো ওই সমস্ত কিছু বাইরেই থুয়ে এসেছি। যেটা শুনে ডংসুক বলে, আমি তোমাকে বলেছিলাম না এরকম করতে না, সবসময় সবকিছু নিয়ে রাখতে, তুমি কোনো সময়ই আমার কথা শোনো না। এই সময় ডংসুক সাং জিনবো আর জিনোকে বলে, তোমরা কি কিছুক্ষণের জন্য এখানে থেকে পাহারা দেবে? তাহলে আমরা ততক্ষণে বাইরে থেকে অস্ত্রগুলো নিয়ে আসি। কিন্তু জিনো এই সময় খুবই ভয় পেয়ে যায়। সে ডংসুককে বলে, আমরা দুজন শুধুমাত্র এই বসের সামনে, যদি বস জেগে যায় তাহলে? কিন্তু ডংসুক বলে, না না, কিচ্ছু হবে না, অত চাপ নিয়ে লাভ নেই। এই বড় মাকড়সাটা যেভাবে ঘুমিয়ে আছে সে ঘুমিয়েই থাকবে, তোমরা ওকে বিরক্ত করবে না তাহলেই হলো। আর জিনো, তোমার তো এটা প্রথম রেড, আর সাং জিনবো তোমার এটা প্রথম সি র্যাঙ্কের রেড, তাই তো? হয়তো এর জন্য তোমরা একটু ভয় পাচ্ছ, আমাকে বিশ্বাস করো, কিচ্ছু হবে না। তোমরা এখানে থাকো, আমরা অস্ত্রগুলো নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। এই বলে শুধুমাত্র সাং জিনবো আর জিনোকে রেখে তারা সব হান্টার্সরা সেখান থেকে চলে যায়। এখন সাং জিনবো মনে মনে ভাবে, টোটাল আমাদের 10 জনের মধ্যে বাকি 8 জন অনেকদিন ধরে একসঙ্গে কাজ করছে, আর প্রত্যেকবার রেডে যেতে হলে তাদের 10 জন করেই লাগে। তাহলে এতদিনও তারা দুজন খুঁজে পায়নি, অর্থাৎ তারা প্রত্যেকবার রেডেই আমার আর জিনোর মতো দুজন করে লোককে নেয়। এর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছেই। আর এই সময় আমরা বাইরে দেখতে পাই যে ডংসুক তার পাশের হান্টারটাকে বলছে, এখন এই বসের জায়গাটাকে বন্ধ করে দাও। আর সঙ্গে সঙ্গেই সেই কাজটাও হয়ে যায়। অর্থাৎ এখন সাং জিনবো আর জিনো সেই বড় মাকড়সার মতো বসের সামনে আটকা পড়ে যায়। যেইটা দেখে জিনো খুবই ভয় পায়। সে বলে, আমাদের তো বেরোনোর রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হলো, কেন, কি করে হলো এটা? এদিকে এইবার সাং জিনবো সমস্ত কিছু বুঝতে পারে যে সে এতক্ষণ ধরে ঠিকই ভাবছিল। ডংসুকের একটা অন্যরকম প্ল্যান তো আছেই। আর এখানেই শেষ হয় সোলো লেভেলিং এর পর্ব 7। পরের পর্বটা খুব তাড়াতাড়ি আসবে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।